নিয়মিত আয়োজন প্রাসঙ্গিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুবুল হক ওসমানী। আমাদের আজকের আলোচনার বিষয় দেবদাস, শ্রীকান্ত এবং অন্যান্য। শরৎ বাবু, খোলা চিঠি দিলাম তোমার কাছে, তোমার গফুর মহেশ এখন কোথায় কেমন আছে তুমি জানো না, হারিয়ে গেছে কোথায় কখন তোমার আমি না। শরৎ বাবু, এই চিঠি পাবে কিনা জানি না, আমি এই চিঠি পাবে কিনা জানি না। আসলে শরৎ বাবু নামটি আপনাদের সবার কাছেই চেনা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিক। বাংলা ছাড়া তার লেখা বহু ভারতীয় এবং বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। তিনি কখনো কখনো অনিলা দেবী ছদ্ম নামে লিখতেন। তার অসংখ্য উপন্যাস, গল্প, নাটক যেগুলো আপনাদের অনেকেরই মুখে মুখে ফেলে, যেমন ধরেন শ্রীকান্ত, রামের সুমতি, বিরাজবউ, মহেশ, গৃহধাবক, দেবদাস, চরিত্রহীন, পরিণীতা, পথের দাবি, এরকম অসংখ্য উপন্যাস, গল্প, নাটক, প্রবন্ধ তার রয়েছে। আজ তার ৭৭তম মৃত্যুবার্ষিকী। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা তাকে স্মরণ করছি আমাদের আজকের প্রাসঙ্গিকে। আমাদের সঙ্গে আলোচনায় স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর বিশ্বজিৎ ঘোষ, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং রয়েছেন ডক্টর সোয়াইব জিবরান, অধ্যাপক, বাংলা বিভাগ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। ডক্টর বিশ্বজিৎ ঘোষ, শুরুতে যদি আপনার কাছে আসি যে উপন্যাসের একটা নতুনতর দৃষ্টিভঙ্গি সৃষ্টির মাধ্যমে গতানুগতিক ধারা থেকে বিচ্ছিন্ন করে একে অভিনব একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কি বলবেন? যদি উপন্যাসের কাঠামোর কথা বলি তাহলে শরৎচন্দ্র রবীন্দ্র উত্তরকালের লেখক হয়েও রবীন্দ্রনাথের যে জটিলতা, রবীন্দ্র উপন্যাসের সংগঠনের যে জটিলতা, সেই জায়গায় তিনি যাননি। তিনি বেছে নিয়েছিলেন বাঙালির মধ্যবিত্ত জীবনকে, এবং প্রধানত এই মধ্যবিত্ত জীবনের রূপকার হিসেবে তিনি এমন একটি কাঠামো বেছে নিয়েছেন, তৈরি করেছেন, ভেবেছেন যে কাঠামোটি সহজ, সরল, এক রৈখিক বটে। ইতোপূর্বে আমরা বঙ্কিমের উপন্যাস পেয়েছিলাম, রবীন্দ্রনাথের উপন্যাস পেয়েছিলাম, শরৎচন্দ্রের আগে দুজনই প্রধান উপন্যাসিক আমাদের, আর মীর মশাররফ হোসেনের আমরা বিষাদ সিন্ধুর মতন অসাধারণ উপন্যাস দেখেছিলাম। কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই তিন জায়গা থেকে বেরিয়ে গেলেন। বঙ্কিম বা মশাররফের ইতিহাস আশ্রিত ধারা থেকে বেরিয়ে গেলেন তিনি, এবং রবীন্দ্রনাথের যে মনস্তত্ত্ব বিশ্লেষণের যে জায়গাটি, সেই জায়গাটিকে তিনি ধরে একটি স্বতন্ত্র পথ তৈরি করেছেন, সন্দেহ নাই। এবং ১৫০ বছরের যে বাংলা উপন্যাসের যে ইতিহাস, সেই ইতিহাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজস্বতার একটি ছাপ রাখতে সক্ষম হয়েছেন, কোনো সন্দেহ নাই। বাংলাদেশে এই দীর্ঘকাল শরৎচন্দ্র, আপনি বলেছেন যেমনটি যে আজকে ৭৭তম তার মৃত্যুদিন, এই ৭৭ বছর আগে যে মানুষ, ৭৬ বছর আগে যে মানুষটি মারা গেছেন, যিনি আজ জন্ম নিয়েছিলেন আজ থেকে প্রায় ১৪০ বছর আগে, এখনো তারপরে অনেক ঔপন্যাসিক এসেছেন, কথাকার এসেছেন বাংলা সাহিত্যে, কিন্তু এখনো যথার্থই আমার বিবেচনায় শরৎচন্দ্র বাঙালির জনপ্রিয়তম ঔপন্যাসিক। কোথায় একটি শক্তির জায়গা আছে, সেই শক্তিটি তাকে টেনে নেয়। কাজে উপন্যাস যেটি বলছিলেন যে উপন্যাসের কাঠামো, আজকে উপন্যাসের কাঠামো শরৎচন্দ্রের থেকে অনেক 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 পাল্টে গেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরেও বাঙালির কাছে কেন এই লেখক এখনো এত জনপ্রিয়, কেন তার দেবদাস এখনো বাঙালিকে কাঁদায়, কেন তার রামের সুমতি এখনো বাঙালিকে কাঁদায়, কিংবা বিলাসীর মতন গল্প এখনো কেন বাঙালিকে কাঁদায়, কিংবা অসামান্য সেই গল্প যার নাম মহেশ, সেটি কেন বাঙালিকে এখনো কাঁদায়, হাসা ইত্যাদি, এর নিশ্চয়ই কোনো একটি কারণ আছে। আমরা সেই কারণটির সামনে কথা বলবো সেই বিষয়ে, এবং ওইটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বাঁচিয়ে রাখছে। এত জটিলতা, আধুনিকতার সামনে দাঁড়িয়েও শরৎচন্দ্র এখনো অপ্রতিদ্বন্দ্বী। ডক্টর জিবরান, অভিনব যে পথের সন্ধান করেছেন শরৎচন্দ্র, সেদিক থেকে কি তাকে আমরা সেরা বলতে পারি উপন্যাসের ক্ষেত্রে? শরৎচন্দ্রকে বোধ হয় বোঝার জন্য একটু তার সময়টা জরুরি আমাদের জন্য। শরৎচন্দ্র বলা হচ্ছিল যে ইন্টারভেলের লেখক। ইন্টারভেলটা কখন তৈরি হচ্ছে? রবীন্দ্রনাথ একটা জায়গায় বাংলা উপন্যাসকে একটা তাত্ত্বিক জায়গায়, একটা গভীরতরের জায়গায় নিয়ে গিয়েছিলেন। তাত্ত্বিক পড়তে সময় ৭৩-এর যে কল্লোলের যে যুগটা শুরু হচ্ছে, এই মাঝখানটাতে শরৎচন্দ্র কাজ করেছেন। কেমন করে কাজ করেছেন? আমরা রবীন্দ্রনাথ যে ফর্ম নিয়ে কাজ করছিলেন, নিরীক্ষা করছিলেন, তার বিষয়বস্তু নিয়ে অনেক ভেতর দিয়ে কাজ করছিলেন। তো শরৎচন্দ্র এত ভেতরে, যেটা বলছিলেন যে এত জটিলতার ভেতর না গিয়ে ফর্ম নিয়ে বলছিলেন যে একরক্ষিক দিয়ে একাচ্ছিলেন তিনি।
তিনি একটি পাঠক সমাজ যাদেরকে আমরা হারিয়েছিলাম, উনি আমরা মধ্যযুগে হারিয়ে ফেলেছিলাম প্রায়। এটা পাঠক সমাজ ছিল যারা আগে পাঁচালি পড়ছিল, তারা আমাদের পুঁথি সাহিত্য পড়ছিল, বর্তলার পুঁথি পড়ছিল, আমাদের জঙ্গনামা, আমাদের লাইলি বলতে এগুলো পড়ছিলেন। এই পাঠক শ্রেণীটা ছিল হচ্ছে আমাদের গৃহিণী পাঠক শ্রেণীরা। এই পাঠক শ্রেণী যখন আমরা ছাপাখানা চলে আসলো, আমাদের ইউরোপীয় উপন্যাস হাতে চলে আসলো রবীন্দ্রনাথের হাত দিয়ে, বঙ্কিমের হাত দিয়ে, এই পাঠক শ্রেণী তো হারিয়ে গেল। এরা তখন আর পাঠের কিছু পেল না। শরৎচন্দ্র হচ্ছেন সেই লেখক যিনি এই যে পাঁচালীর যে পাঠক ছিলেন, এই যে পুঁথি সাহিত্যের যে পাঠক ছিলেন বাঙালিদের, এই যে আমাদের গৃহিণী যে পাঠক ছিলেন, সাধারণ পাঠক মাস রিডার যারা ছিলেন আর কি, তাদেরকে উনি ধরলেন। এবং এই তার আগে একটু খেয়াল করবেন আপনারা, মাঝখানে একটি কাজ হচ্ছে বঙ্কিমচন্দ্র আমাদের রবীন্দ্রনাথের পরে আমাদের রমেশচন্দ্র এবং প্রভাত কুমার মুখোপাধ্যায় লিখেছেন তারা। আমরা এখনো প্রায় বলে থাকি যে আমাদের শরৎচন্দ্র, এটা সমালোচনা করেই বলা হয় একটা, যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মূলত চোখের বালির উপন্যাসকে ধরেই, তার সেই বিনোদনীকে ধরেই পুরো আজীবন তিনি লেখালেখি করেছেন। এটা হয়তো খুব মোটা দাগের কথা, কিন্তু এই যে একটি পাঠক শ্রেণী আমরা হারিয়ে ফেলেছিলাম, যারা পাঁচালী পড়ছিলেন, যারা আমাদের পুঁথি সাহিত্য পড়ছিলেন, এদের কাছে আবার ফিরে গেলেন। এবং আমাদের নারীরা প্রথমবারের মতো তাদের এজ এ উইমেনের ভেতর থেকে তার ভেতরের শক্তিটাকে, তার ভেতরের মানবিক বোধটাকে ধরার জন্য, তারা বাঙালির আবেগকে ধরার জন্য একজন লেখককে পাওয়া গেল, যে তার ভাষায়, ওই শ্রেণীর ভাষায়, ওই শ্রেণীর সময়ের ভাষায়, এবং তাদের মনোমতো করে কথা বলতে পেরেছেন। তো খুব সহজেই আমরা অদ্যাবধি কিন্তু মানাতে মাথায় ভাষাটা বলছি আমরা, স্যারেরা বলছিলেন এখন পরাজয় এবং এখন জনপ্রিয় কেন, মানবতা আসার পরেও কেন তার ভাষা রয়ে যাচ্ছে তারা এখনো। কারণটা হচ্ছে এই ভাষায়, এই প্রকরণে এবং এই বিষয়বস্তু নিয়ে, এই মানবিক ভঙ্গি নিয়ে, এই সরলতা নিয়ে লেখা হয় নাই, অদ্যাবধি হয় নাই। তার মৃত্যুর প্রায় 76 বছর বলেছেন আপনি, পার হয়ে গেছে। 76 বছরে আমরা সেই জায়গাটা পূরণ করতে পারি নাই। আমরা এই যে একটি হারিয়ে যাওয়া পাঠক সমাজকে ধরে রাখা এবং তার কথা বলাটা সচ্ছন্দ, এই জন্য ব্যতিক্রম, এবং এই জন্য এই জায়গাটা তুমি লেখক এবং অবিচ্ছেদ্য এবং একচ্ছত্র জায়গা তার এখনো। অধ্যাপক ঘোষ আরো ভালোভাবে বলতে পারবেন যে আমরা দেখি যে বিশেষ বিশেষ ভাবাবেগ শরৎচন্দ্রের লেখার মধ্যে, যেমন ধরেন অতিশৌর্য প্রেম রয়েছে, অদম্য ভালোবাসার আবেগ তার লেখনীতে আমরা পাই, বন্ধাত্বের বেদনা কিংবা মাতৃত্বের ক্ষুধা, সন্তান বাৎসল্য অথবা ভ্রাতৃস্নেহ, কি নেই আসলে তার লেখনীর মধ্যে। প্রত্যেকটা জায়গাতেই তিনি বিশেষ বিশেষ জায়গাতে আবেগ দিয়ে তার লেখাগুলো তিনি সুনিপুণভাবে শিল্পরূপ দান করেছেন। কি বলবেন? অবশ্যই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আসলে বাঙালির আবেগ জীবনের শিল্পী, এবং প্রত্যেক লেখকেরই একটি প্রধান অস্ত্র থাকে, বলবো অস্ত্র আমি এই অর্থে ব্যবহার করি যে একটি উপায় হিসাবে তার একটি কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি থাকে। যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছিল রূপতৃষ্ণা, অসুয়াবিশ, নাটকীয়তা, আবার রবীন্দ্রনাথের হচ্ছে মননশীলতা এবং যুক্তিবাদ। শরৎচন্দ্রের হচ্ছে আবেগ, আবেগটাই তার উপন্যাসের, তার ছোট গল্পের প্রধান বিষয়। এই আবেগকেও আবার যেমনটি ডক্টর শোয়েব বলেছেন যে বাঙালি নারী তার কেন্দ্রে আছে, তার ভাবনার মধ্যে ছিল নারী, এবং এই নারীর ভাবনার অংশ হিসেবে পুরুষ আসবেই, কিন্তু প্রধানত ছিল নারী। এবং এই নারী জীবনের যেসব জায়গাগুলো, যেমনটি আপনি বলছেন মাতৃত্বের আনন্দ কিংবা যন্ত্রণা, বন্ধ্যত্বের যন্ত্রণা, বৈধব্যের যন্ত্রণা, এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের মধ্যে একটি বড় জায়গা হচ্ছে যে হিন্দু ধর্মের মধ্যে যে কাস্ট সিস্টেম বা বর্ণপ্রথা, এই বর্ণপ্রথার উঁচু নিচু, সাবকাস্ট ইত্যাদি ইত্যাদির কারণে নারীর মধ্যে যে সংকট তৈরি হয়, সেই সংকটগুলোকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ধরেছেন, ব্যাপকভাবে ধরেছেন। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে দেখি আমরা যে ওই জীবনটাকে তিনি প্রাধান্য দিয়েছেন, নারীর ওই জায়গাটিকে প্রাধান্য দিয়েছেন। দেখেন একটা খেয়াল করে, আপনি বলছেন সূচনা সূত্রে যে তিনি অনিলা দেবী ছদ্মনামে লিখতেন। আচ্ছা, একজন লেখক তিনি গোয়ালঘরের মাচায় বসে গোপনে উপন্যাস লিখছেন, একটি ছদ্মনাম দেওয়ার প্রয়োজন, ছদ্মনামটি পুরুষের তিনি নিলেন না, নিলেন অনিলা দেবী। এখানে হয়তো সূক্ষ্ম কোনো প্রসঙ্গ থাকলেও থাকতে পারে, এবং আমি আজকে এত বছর পরে বিবেচনা করব যে নারীর জায়গাটিকে ধরার জন্যই বোধ করে নিজেকেও তিনি নারী হিসেবে এক ধরনের কল্পনা করে এই তো অনিলা দেবী তার ছদ্মনামটিকে তিনি নিয়েছেন। দ্বিতীয়ত, আজকে এই সূচনা সূত্রেই ভূপেন হাজারিকার আন্টির কথা আমরা যে স্মরণ করি, যে তার যে আমিনার কথা বলছেন তিনি, এটি একটি ভিন্ন প্রসঙ্গ, যে আমিনাকে তিনি এনেছেন, গফুরকে তিনি এনেছেন, আরেকটি ব্যাখ্যা সেখানে আমরা দিতে পারি অন্য সময়। এই আজকে আপনি যে প্রশ্ন করলেন সেখানে দেখেন যে আমিনা মাত্র যে ছোট্ট মেয়েটি কিংবা বিলাসীর মতন চরিত্রে, আর যে উপন্যাস
আমরা দেখব অধিকাংশ জায়গায় সর্বতন্ত্রে না চট্টোপাধ্যায় নারী মূল্য নারীর মূল্য এই কথা হয়েছে আলিকে প্রাকৃতিক ইঙ্গিত থেকে মারছে দেখা দেয় তাকাই দেখা যাবে চন্দ্র অধিকাংশ সাপেক্ষ পুরুষ নিরপেক্ষ হয়ে উঠতে পারছে নিরপেক্ষ হয়ে পারছে না পুরুষ প্রেক্ষাপট আছে সেইভাবে দেয়নি চট্টোপাধ্যায় যেখানে ওই তার জীবনের জাগ্রত হতে তিনি আহ্বান জানিয়েছেন কথা যথার্থই জীবনের সঙ্গে নামাটাই শরৎচন্দ্রের কথা করেছে। এর সঙ্গে যদি একটু যে আমরা দেখি যে নিতান্তই সাধারণ নন-নারীর উচ্চ জীবন যে সেগুলো বিরাজ বইয়ের কথা জানি মেজদি বড় এই যে এই নারীদের সাধারণ বিষয় তুলে ছিলেন শরৎচন্দ্র। আমরা যারা যারা তত্ত্ব নিয়ে যারা কাজ করি তারা শেষ যাবেন তার আগে ওটা নিয়ে কাজ করবেন আপনি, সেটা একরক্ষিক হোক এবং যেভাবে হোক না কেন তার ভিতর দিয়ে আপনি যাবেন। শরৎচন্দ্রের কিন্তু আমরা নারী এটা উপাদান হিসেবে পাচ্ছি, কিন্তু আলটিমেট তার কিন্তু উদ্দিষ্ট বিষয়ে নারী নয়, মানুষের ভেতরে মানবিকতা জাগিয়ে তোলা প্রথমত এটা। এবং দেখবেন যে এটা রবীন্দ্রনাথ দিয়ে শুরু হয়েছে ঠিক আছে, কিন্তু আমরা এই প্রথম আমরা কোন চরিত্রকে পাবো যে চরিত্রটা শুধুমাত্র ভালো এবং শুধু মন্দ নয়। আমরা দেখবো দ্বন্দ্বের মধ্যে রাখাচ্ছে তারা, এবং দ্বন্দ্বগুলো মনে হচ্ছে উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, মানে সমাজে চাপিয়ে দেওয়া হচ্ছে চরিত্রের ভিতরে, তারপর যাচ্ছে জিনিসটা খাচ্ছে। দেখবেন যে সাজেটা বলছেন যে সে পর্যন্ত পুরুষরা নিয়ন্ত্রিত। হ্যাঁ, আমরা মনে রাখছি যে যে সময় উনি কাজটা করছেন, সোসাইটির চিত্র উনি দিচ্ছেন আমাদেরকে। আরেকটা জিনিস হচ্ছে যে হুমায়ুন কবির বলেছিলেন, বাহাটা কিন্তু বলেছিলেন, হুমায়ুন কবির বলেছিলেন যে রবীন্দ্রনাথের উদ্দেশ্য সাহিত্য সৃষ্টি, সৌন্দর্য সৃষ্টি, শরৎচন্দ্রের উদ্দেশ্য সৌন্দর্য সৃষ্টি ছিল না, বা সাহিত্য সৃষ্টির উদ্দেশ্য ছিল না। তাহলে সাহিত্য ছিল সমাজটা, সমাজের যেটা তুলে নিয়ে আসা, সেই সমাজে বেশি কাজ করেন উনি। যে চিত্র দিয়েছেন চিত্র পড়ে শেষে কি পেয়েছি, আর শেষ দৃশ্যে পাবো যে একটি নারীর ভেতর থেকে, একটি পুরুষের ভেতর থেকে, মানুষের ভেতরে মানবিক বোধটা জেগে আসা। হ্যাঁ, আবেগের জায়গাটা প্রাধান্য তো পাচ্ছি আমরা শেষ পর্যন্ত, যে ওই মানবিক যে রূপটা, যে যার স্নেহ, প্রেম, ভালোবাসা, মায়া যেগুলো পাবো, সংস্কারের ভেতর দিয়ে সে বেরিয়ে যাচ্ছে, সমাজের দ্বন্দ্বের ভেতর সে বেরিয়ে যাচ্ছে, কিন্তু সে মধ্যে সেই মানুষটাকে খুঁজে পাওয়া, যে স্নেহময়ী, যে স্নেহবান, যে যে অনেক বেশি মায়াময়। এই যে বাঙালির যে মায়া স্নেহ ব্যাপারটাকে, মায়া ব্যাপারটাকে ধরে রাখা, এই চিরন্তন বোধটা, এবং প্রথম এটাকে ট্রিটমেন্ট করেছেন কিন্তু আমাদের শরৎচন্দ্রই, এবং এই পরিমাণ তুঙ্গে করা হয়েছে, এটা এই পর্যন্ত এটা হয়নি। আর আমাদের এই মানবিক বোধকে, মানবিক স্নেহকে, ভালোবাসাকে যে মাত্রায়, যে বিচিত্র আঙ্গিকে দেখা হয়েছে, বিচিত্র ভঙ্গিতে দেখা হয়েছে, বিচিত্র কাহিনীর ভিতরে ফেলে দেওয়া হয়েছে, ফেলে গিয়ে শেষ পর্যন্ত মানবিক এই আবেগটাকে বের করে নিয়ে আসা হয়েছে। এবং এই আবেগের তুল্যমূল্য বাংলা সাহিত্যে এখনো তুল্য। আমরা শরৎচন্দ্রের লেখনীতে বাস্তবতা এবং আদর্শবাদ এই দুটো জায়গাকেই দেখি খুব সমান তালে প্রবাহিত হতে, এবং যার কারণে আমরা বলতে পারি যে লেখকের এই নানান রকমের যে তার লেখাগুলো রয়েছে, তার মধ্যে পাঠকদের এক ধরনের অন্যরকম আকর্ষণও তৈরি হয় এই একই কারণে। এই বিষয়টি নিয়ে আপনাদের কাছে আসবো, একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে এসে। দর্শক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ৭৭তম মৃত্যুবার্ষিকীতে আমরা তাকে স্মরণ করছিলাম। একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকবেন। এত বড় হোটেলে প্রথম বেতন পেয়েছি মা, লেটস সেলিব্রেট। কাপড় দেখেছো? মনে হয় প্রথমবার এসেছে। প্রথমবার এসেছি, কিন্তু শেষবার না। নতুন ড্রিম, যা কাপড়কে করে তোলে নতুনের মতো সাদা। নতুন ড্রিম, থাকুন উজ্জ্বল সবসময়।
জন্য কাঁদতে পারার খুশি। সব থেকে বড় সেই মুহূর্তের খুশি যখন ও বলল, ইউ আর দ্য ওয়ার্ল্ডস বেস্ট মম। ডেটল 100 থেকেও বেশি রোগ বহনকারী জীবাণুদের থেকে আপনার পরিবারকে রক্ষা করে, কারণ সুরক্ষা থাকলে খুশিও থাকবে। চোখে তোমার স্বপ্ন যে সাজাই, মন কাছে রাখবে কি আমায়, শুধু ভালোবাসার এই ছোঁয়ায়। মনেরই ক্যানভাসে ফুলের আর রং ছড়ায়, স্বপ্নেরই হাতছানি ওয়াটার রেফ্রিজারেটর। প্রিয় সাথী আমার, সাকিরা, মাইকেল জ্যাকসন। ভাই মাইকেল জ্যাকসন তো কি মামা ভাই মরে গেল, তোরা আমার কেউ জানালি না। আরে জুলিয়া পা একটা স্বপ্নের প্রোগ্রামে না গ্যাংনাম স্টাইলে নাচা। ভাই টাকা এই না 2000 টাকা শিল্পী না যা বাঁচবো মিষ্টি কিনা খাইস। ভাইয়ের আর কি দোষ, বাঙালিকে কথা বলে কম খরচে বেশি পাওয়ার অভ্যাস হয়ে গেছে। কারণ মাত্র 21 টাকা রিচার্জে পাওয়া যাচ্ছে যে কোনো নম্বরে 1 পয়সা প্রতি সেকেন্ড 24 ঘন্টা, আর যে কোনো ইন্টারনেট প্যাক কিনলেই 21% বোনাস। এবার নতুন কিছু করো বাঙালি। অসময়ে চুল পেকে লজ্জায় মাথায় হেড? তাহলে বেছে নিন সবার সেরা হেয়ার কোট হার্বাল হেয়ার ডাই। মেহেদি, জবা ও আমলকির গুণে ভরা, আর পান ঝলমলে মোলায়েম কালো চুল ন্যাচারালি। হেয়ার কোট হার্বাল হেয়ার ডাই। দেখুন কি ঘটে যখন আপনি শীতে ত্বকের ক্ষতির 5টি চিহ্নকে না বলবেন। পন্ডস কোল্ড ক্রিম আপনার ত্বককে বাঁচায় শীতের ক্ষতির 5টি চিহ্ন থেকে। তাই এখন সুন্দর ত্বককে হ্যাঁ বলুন। অসময়ে চুল পেকে লজ্জায় মাথায় হেড? তাহলে বেছে নিন সবার সেরা হেয়ার কোট হার্বাল হেয়ার ডাই। মেহেদি, জবা ও আমলকির গুণে ভরা, আর পান ঝলমলে মোলায়েম কালো চুল ন্যাচারালি। হেয়ার কোট হার্বাল হেয়ার ডাই। মা হওয়ার খুশি মানে ওর জন্য কাঁদতে পারার খুশি। সব থেকে বড় সেই মুহূর্তের খুশি যখন ও বলল, ইউ আর দ্য ওয়ার্ল্ডস বেস্ট মম। ডেটল 100 থেকেও বেশি রোগ বহনকারী জীবাণুদের থেকে আপনার পরিবারকে রক্ষা করে, কারণ সুরক্ষা থাকলে খুশিও থাকবে। সাধারণ আমলা তেল যথেষ্ট নয়। নিহার শান্তি আমলা হেয়ার অয়েল চুল আরো মজবুত ও কালো করে। এতে খাঁটি আমলার সাথে আছে সাধারণ আমলা তেলের তুলনায় 500% বেশি ভিটামিন ই এর পুষ্টি। নিহার শান্তি আমলা, আরো বেশি পুষ্টি, আরো বেশি শক্তি। এবার শুধু পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত দেখেই শেষ নয়, আপনার অবকাশ যাপনের প্রতিটি মুহূর্ত আনন্দময় ও উপভোগ্য করার জন্য তৈরি হচ্ছে কক্সবাজারের একমাত্র আন্তর্জাতিক কান্ট্রি ক্লাব হোটেল বিচ মেরিনা। মাত্র 25,000 টাকায় আপনি পেতে পারেন বিচ মেরিনা কান্ট্রি ক্লাব হোটেলের মেম্বারশিপ সহ মালিকানার সুযোগ। আপনার কাঙ্ক্ষিত মেম্বারশিপের জন্য আজই যোগাযোগ করুন বিচ গ্রুপ লিমিটেড, বাড়ি 103, পার্ক রোড, নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা। হটলাইন 01615222 থেকে 100। ওয়েব www.beachgroupbd.com। বাড়ির বড় সাহেব, সেই মর্নিং ওয়াক থেকে শুরু, সারাদিন কত কাজ। তাই আমার ছোট্ট সেলিব্রিটি কমফোর্টের জন্য নিউ কেয়ার ডায়াপার। এর অধিক শোষণ ক্ষমতা শিশুকে রাখে শুষ্ক, আর নরম ক্লথ লাইক ব্যাকশিট দেয় অনেক আরাম। নিউ কেয়ার ডায়াপার, সারা রাত আরামে, সারাদিন ঘুরঘুরে। ওই গাছের প্রতি ডাব্বা। আহা, পারস কি বড় মাছ তো বড় মাছ। ইস, তেল দিয়ে মাথা চুপচুপা করে রাখবে। ভাবতে পাঠাইছো? আপনাদের প্রতিবারে কি করে না? আসো বাবা। কেমন আছো? আপা, প্রতিবারই এত আদর, আমার তো লজ্জা লাগে। আরে সবাই যতবার রাখবে ততবারই আদর। সবাই মানে বড় টেলিটকে যখনই আসবে তখনই জামাই আদর। টেলিটকের বন্ধ সিমটি চালু করলেই অনলিমিটেড 30 পয়সা, অফ থেকে 7 পয়সা প্রতি মিনিট, সাথে 1.5 GB ডেটা ফ্রি। দুলা ভাই খেলবেন? আসো টেলিটক, আমাদের ফোন। দেখুন কি ঘটে যখন আপনি শীতে ত্বকের ক্ষতির
পাঁচটি চিহ্নকে না বলবেন। পন্ডস গোল্ড ক্রিম আপনার ত্বককে বাঁচায় শীতের ক্ষতির পাঁচটি চিহ্ন থেকে। তাই এখন সুন্দর ত্বককে হ্যাঁ বলুন। অসময়ে চুল পেকে লজ্জায় মাথায় হেড? তাহলে বেছে নিন সবার সেরা হেয়ার কোট হার্বাল হেয়ার ডাই। মেহেদি, জবা ও আমলকির গুণে ভরা আর পান ঝলমলে মোলায়েম কালো চুল ন্যাচারালি। হেয়ার কোট হার্বাল হেয়ার ডাই। কাপড় কাচার সেরা সাবান হুইল এখন 3 টাকা কমে মাত্র 15 টাকা, সীমিত সময়ের জন্য। জলদি কি কাপড় কাচার সেরা সাবান মা হওয়ার খুশি মানে ওর জন্য কাঁদতে পারার খুশি। সব থেকে বড় সেই মুহূর্তের খুশি যখন ও বলল ইউ আর দ্য ওয়ার্ল্ডস বেস্ট মম। ডেটল 100 থেকেও বেশি রোগ বহনকারী জীবাণুদের থেকে আপনার পরিবারকে রক্ষা করে, কারণ সুরক্ষা থাকলে খুশিও থাকবে। এত বড় হোটেলে প্রথম বেতন পেয়েছি মা, লেটস সেলিব্রেট। কাপড় দেখেছো? মনে হয় প্রথমবার এসেছে। প্রথমবার এসেছি কিন্তু শেষবার না। নতুন ড্রিম যা কাপড়কে করে তোলে নতুনের মতো সাদা। নতুন ড্রিম থাকুন উজ্জ্বল সবসময়। আন্তর্জাতিক সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছেন দুঃসাহসী বাংলাদেশি যোদ্ধারা। সঙ্গে আছে E3 ইঞ্জিনে সমৃদ্ধ মোটর বাইক। Water, our future. হঠাৎ করে এমন ভুল হতেই পারে, আর সেই ভুল শুধরানোর জন্য জিসকা ফার্মার পিউলি 5 দিনের মধ্যে একটা পিল খেয়ে নিলে অনাকাঙ্ক্ষিত প্রেগন্যান্সির ঝুঁকি আর থাকবে না। পিউলি 5 দিন পর্যন্ত কার্যকর ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। সাকিরা, মাইকেল জ্যাকসন। ভাই মাইকেল জ্যাকসন তো কি মামা ভাই মরে গেল, তোরা আমার কেউ জানালি না। আরে জুলিয়া আপা এত স্বপ্নের প্রোগ্রামে না গ্যাংনাম স্টাইলে নাচা। ভাই টাকা এই না 2000 টাকা শিল্পে না যা বাঁচবো মিষ্টি কিনা খাইস। ভাইয়ের আর কি দোষ, বাঙালিকে কথা বলে কম খরচে বেশি পাওয়ার অভ্যাস হয়ে গেছে। কারণ মাত্র 21 টাকা রিচার্জে পাওয়া যাচ্ছে যে কোনো নম্বরে 1 পয়সা প্রতি সেকেন্ড 24 ঘন্টা, আর যে কোনো ইন্টারনেট প্যাক কিনলেই 21% বোনাস। এবার নতুন কিছু করো বাঙালি। মা হওয়ার খুশি মানে ওর জন্য কাঁদতে পারার খুশি। সব থেকে বড় সেই মুহূর্তের খুশি যখন ও বলল ইউ আর দ্য ওয়ার্ল্ডস বেস্ট মম। ডেটল 100 থেকেও বেশি রোগ বহনকারী জীবাণুদের থেকে আপনার পরিবারকে রক্ষা করে, কারণ সুরক্ষা থাকলে খুশিও থাকবে। প্যারাশুট অ্যাডভান্স করে আমার চুলের সম্পূর্ণ যত্ন, রক্ষা করে, রিপেয়ার করে, সুন্দর করে। আর আমি কি করি? জাস্ট লুক গর্জিয়াস। কতটুকু শক্তি আছে ভ্যাসলিনের ত্বক সুস্থ করার দেখার জন্য একটি পাতায় আমরা ট্রিপল পিউরিফাইড ভ্যাসলিন ব্যবহার করলাম, অন্যটিতে কিছুই না। কিছুদিন পরেই পার্থক্যটা দেখা যায়। যদি এটা একটি পাতাকে এতটা সজীব রাখতে পারে, তবে ভেবে দেখুন সেটা আপনার ত্বকের জন্য কি করতে পারে। অরিজিনাল ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি থেকে ভালো আর কিছুই নেই। ব্যবহার করুন অরিজিনাল ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি। এমন বিশুদ্ধতা আর কোনো জেলিতে নেই। এটাই ভ্যাসলিনের ত্বক সুস্থ করার শক্তি। সত্যিকারের ভূত আছে কিনা জানি না, কিন্তু মিথ্যাকারের ভূত আছে জানি। রাতের অন্ধকারে নির্জনে তার সম্মুখে দাঁড়িয়ে কথা কয়, পথ আটলায়। তবু তুমি যেতে পারবে না, আমি তো হাত রাখবো বলে। শ্রীকান্ত তুমি কিনতে পারোনি বাইরে, তার বুকের কষ্টি পাথরে পাকা সমাজ ডাকাচ্ছে। সেখানে বেতনের দোকান খুললে খরিদ্দার চুপবে না। যখন ইচ্ছে আমাকে বাড়ি থেকে অপমান করো, তবু এই অবস্থা রাতে তুমি শ্মশান দিও না, তোমার থেকে পায়ে পড়ি। ওকে চিনি না জানি না, হচ্ছে অনেক পাগলা নিয়ে চেয়ে দিই কান্না আমাকে এমন একজন কথা মনে করিয়ে দেয়।
কিরে তুমি তুমি আমরা কথা বলছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে তার মৃত্যুবার্ষিকীতে। যে প্রশ্নটি বিরতির আগে রেখেছিলাম ডক্টর বিশ্বজিৎ ঘোষ এবং ডক্টর সোয়েব জিবরান দুজনই হয়তো আপনারা এই বিষয়টি নিয়ে বলতে পারবেন যে শরৎচন্দ্রের লেখনীতে আমরা বাস্তবতা এবং আদর্শবাদ এই দুইটি বিষয় দেখি যে সমানভাবে প্রবাহিত হয় তার, এবং এটির কারণে এই পাঠকদের মধ্যে এক ধরনের আকর্ষণ তৈরি হয় যা অনেক দিন ধরে দীর্ঘস্থায়ী ভাবে পাঠকের মনে আসলে বিরাজ করে। কি বলবেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছেলে, ব্রাহ্মণের ছেলে, এবং তিনি যখন উপন্যাস লিখছেন তখন ব্রাহ্মণ্যতন্ত্র আমাদের দেশে দাপটের সঙ্গে আছে। এখনো হিন্দু সমাজে এই যে জাতি বর্ণ ব্যবস্থা যেটি বলি তার প্রভাবটা প্রকাশ্যে গোপনে কিংবা সংগোপনে ক্রিয়াশীল আছে। শরৎচন্দ্রের আদর্শবাদের সঙ্গে এই জাতি বর্ণের একটি অদ্ভুত সম্পর্ক আছে বলে আমার বিবেচনা, এবং সেই সম্পর্কটি থাকার কারণে তিনি যা নির্মাণ করতে চান, তিনি যা তৈরি করতে চান উপন্যাসে, আদর্শবাদ এসে সেখানের উপরে এক ধরনের মোহন প্রভাব বিস্তার করে, এবং এই মোহন প্রভাব বিস্তার করার কারণে বাস্তবতা কখনো দ্বিখণ্ডিত হয়ে যায় তার। আমি একটু উদাহরণ দিয়ে যদি জিনিসটাকে দেখি তাহলে এরকম ভাবে হতে পারে। ধরা যাক যে ঢাকা থেকে ট্রেন যাচ্ছে চট্টগ্রামে, ফেনী স্টেশনে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ট্রেনটির ওই আবার লাইন ঠিক করে ট্রেনের বগি রেলের উপরে তুলে তারপরে যতদিন দেরি লাগুক, যত ঘন্টা দেরি লাগুক, তাকে ফেনী থেকে আবার চট্টগ্রামে যেতে হবে। ফেনী থেকে ঢাকায় প্রত্যাবর্তনের কোনো সুযোগ নাই ট্রেনটির। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আদর্শবাদী মানসিকতায় তিনি পৌঁছতে চান চট্টগ্রামে, কিন্তু অকস্মাৎ তিনি একটি ভয়ঙ্কর জটিল দ্বন্দ্বের মুখে যখন পড়েন তখন চট্টগ্রামে না গিয়ে তিনি ফেনী থেকে ঢাকায় প্রত্যাবর্তন করেন। তার ওই অপেক্ষার জায়গাটি নেই, অর্থাৎ একান্নবর্তী পরিবার ভেঙে খান খান হয়ে যাচ্ছে। তারপরেও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন একদিন জ্যাঠাইমাকে এনে একান্নবর্তী পরিবারটিকে আবার জোড়াতালি দিয়ে রক্ষা করার চেষ্টা করেন। একটি ঘটনা ঘটেছে প্রেম, তিনি অনেকটা দূর অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পর যদি দেখলেন যে না আর হয় না, তখন তার ব্রাহ্মণ্যতন্ত্র যেটি বঙ্কিমের উপন্যাসে আছে প্রবল হয়ে মাথা চাড়া দিয়ে ওঠে, এবং তখন দেখা যায় যে শ্রীকান্তের মুখ দিয়ে তিনি বলান এই কথা যে শ্রীকান্ত যখন পতিতা বারবনিতা রাজলক্ষ্মীকে বিয়ে করতে পারবে না, তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজে এসে হাজির হন। লেখকের সর্বজ্ঞ দৃষ্টিকোণ থেকে তিনি বলেন, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও সরাইয়া দেয়। অদ্ভুত এক প্রতারণা, এবং এই অদ্ভুত এই মধ্যবিত্তের যে প্রতারণাটি সেটা তিনি ধরতে পেরেছিলেন। ওখানেই আবার তিনি বড় শিল্পী। এবং এই যে আদর্শবাদের সঙ্গে বাস্তবতার একটি ভয়ঙ্কর সংঘাত, সেই সংঘাতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দ্বিখণ্ডিত হয়েছেন। পাঠককে যেমন আপনি বলেছেন যে পাঠককে তিনি ওর প্রতি টেনে রেখেছেন, এটি যেমন সত্য, তেমনি একথাও মিথ্যে নয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আধুনিক চেতনাকে লালন করতে পারেননি, ধারণ করতে পারেননি, একথা মোটেই মিথ্যে নয়। একথা বলতেই হবে আজকে তার মৃত্যু ৭৬ বছর পরে। আমার মনে হয় যে স্যারের জায়গাটা ঠিক আছে, কিন্তু একটা জায়গায় আমরা খেয়াল করবো যে এটা তুলনা চলে যায়। আমরা স্যার একটা তুলনা দিচ্ছিলেন অলরেডি, বঙ্কিমচন্দ্র থেকে আমরা সচলে চলে আসি। আমরা একটা তুলনা দিব যে সচল কদূর সরে এসেছেন, এত সরা তার সময় বিস্ময়কর। আমরা যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমরা যদি কৃষ্ণকান্ত বইয়ের দিকে তাকাই, আমরা রোহিণীর সাথে আমাদের গোবিন্দলালের প্রেম হয়েছে, এবং সে ঘর ছেড়ে ভ্রমণকে ছেড়ে সে ঘর ছেড়ে চলে গিয়েছে। এবং দেখবেন যে সে দূরে গিয়ে যখন সে এই মেয়েটির সাথে বাস করছে, সে হঠাৎ করে দেখবেন যে আমাদের কোনো কারণ ছাড়াই, কোনো পরিপ্রেক্ষিত তৈরি করা ছাড়াই আমাদের লেখক তাকে গুলি করে মেরে ফেলছেন। এবং এটা বলা হয়ে থাকে যেটা ছিল বঙ্কিমচন্দ্রের তার আদর্শের বন্দুক ছিল, এটা আসলে ওনার ওই পরিধিতে যায়নি, সচরে সেটা হয়নি। একটু এই ছবিটি দেখছিলাম আমরা, শ্রীকান্ত নিয়ে তুলনা দিই আমরা। শ্রীকান্তের মধ্যে দেখবেন যে প্রথম খণ্ডে সে তার শৈশবতে পার করছেন তিনি। দ্বিতীয় খণ্ডে দেখবেন যে তার সাথে আবার জায়গাকে দেখা হচ্ছে যে আবিষ্কার করছে যে তার সেই রাজলক্ষ্মী বাইজি হয়ে এখানে এসছে, বাইজি পরিচয় এসছে। আমাদের শ্রীকান্তের মধ্যে কিন্তু এই বাইজি সাহায্য নিয়ে অনেকগুলো আপত্তি নাই তার, এবং তার সামাজিক পরিচয় তার আপত্তি নেই, তার সাথে বাস করছে, সে ঘর ছবি করছে সে। তার যেটা দাবি করছে আমাদের রাজলক্ষ্মী, স্ত্রীর দাবি যেটা করছে, যদি দাবি করছে, শুধু সেটাতে রাজি হচ্ছে না সে। কিন্তু তৃতীয় খণ্ডে আমরা যাই দেখবো শেষ হচ্ছে কোন জায়গাতে এসে আমাদের শ্রীকান্ত সব হারিয়ে এসে আবার তার গ্রামে ফিরে গিয়েছে, ফিরে গিয়ে সেখানে তার আবার তাকে কেউ সাহায্য করছে না।
তখন ঠিক ওই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি রাজলক্ষ্মী তার আবার সে ওই গ্রামে উপস্থিত হয়েছে। তখন সে ওই গ্রামের সমাজ পদ্ধতির কি পরিচয়টা দিচ্ছে, ওই সময়ে ভেবে ওই সমাজ কাঠামোর মধ্যে সে বলছে এটি আমার স্ত্রী। এই যে স্বীকার করে নেয়া, হ্যাঁ এটা হয়তো আমরা দেবশ্রী বন্ধু সে চতুর্থ খণ্ডে দেখবো যে না সে আসলে স্ত্রীর বন্ধনে আবদ্ধ হচ্ছে না। হ্যাঁ ওইটা উপন্যাসের চরিত্রের মধ্যেই ছিল। যদি আমরা রাজলক্ষ্মী শ্রীকান্তের চরিত্র দেখছিলাম যেটা বাউলে কোনার চরিত্র যাচ্ছে একইভাবে সামনে এগিয়ে যাচ্ছে, এবং এটার মধ্যে আমরা বলি যেটা একটা এক ধরনের অটোবায়োগ্রাফি ধরনের উপন্যাস, আমাদের সচ্চরের নিজস্ব আত্মজীবনের ছাপের মধ্যে আছে। শেষ পর্যন্ত হয়তো তারা এনজয় হচ্ছে না, আমরা প্রথাগত যে স্বামী স্ত্রী চিন্তা করছি বা যে চিন্তা করছি সেদিকে যাচ্ছে না, কারণ ওই চরিত্রের খাতেই ওরা রাগ করছে না। কিন্তু আমাদের দেখার বিষয় হচ্ছে বঙ্কিমচন্দ্র যেখানে আটকে গিয়ে উপন্যাসের গতিপ্রবাহ বন্ধ করে দিচ্ছেন, শরৎচন্দ্র সেটা করছেন না। শরৎচন্দ্রের মধ্যে এই দ্বিধাবোধটি আছে, কিন্তু তিনি এখানে দাঁড়িয়ে যাচ্ছেন না, উনি এই দ্বিধা নিয়ে অগ্রসর হচ্ছে না। এবং সেগুলো দেখবো যে তার জন্য শেষ প্রশ্নের মধ্যে আমরা ঢুকবো, যে প্রশ্ন উত্থাপন করছেন উনি, সমাজ কাঠামো নিয়ে প্রশ্ন উত্থাপন করছেন, কাস্ট নিয়ে উত্থাপন করছেন, সমাজের মানে রিচুয়াল নিয়ে প্রশ্ন উত্থাপন করছেন, এবং শেষে উনি যেমন আমাদের রাজনৈতিক উপন্যাস পথে দাবিটা লিখছেন, তিনি অনেক দূর তিনি সরে এসছেন। তো আমাদের এই শরৎচন্দ্রের মধ্যে কিন্তু রক্ষণশীলতা, হ্যাঁ উনি ব্রাহ্মণ পরিবর্তে এসছেন, আমরা সবই মানছি, আমরা ওই কাঠামোর মধ্যে সবই মানছি আমরা, কিন্তু আমরা তো উত্তরণটা দেখছি আমরা, তার কাছে বড় হয়ে উঠছে শেষ পর্যন্ত মানবিক বোধটা, মানবিক দাবিটা বড় হয়ে উঠছে। এই বাস্তবতা মেনে নিয়ে, এই কাস্ট মেনে নিয়ে, এই সংস্কার মেনে নিয়ে, নৈতিকতা মেনে শেষ পর্যন্ত মানবিক মানুষ বড় হয়ে উঠছে তার কাছে, এটা তার মূল সাফল্য। এই মানুষ এমন কোন লেখক আমরা বলতে পারবো যে লেখককে রচনায় মানুষ বড় হয়ে ওঠেনি? এমন পৃথিবীতে কোন লেখক আছে যাকে আমরা বলবো তার রচনায় মানুষ বড় হয়ে ওঠে? সকল রচনায় সকল লেখকই মানুষ তার কেন্দ্রে থাকে, কোনো সন্দেহ নাই, কিন্তু জীবন দৃষ্টিভঙ্গিটার ক্ষেত্রে আসল জায়গাটি। এবং বঙ্কিমের পরে রবীন্দ্রনাথের পরে শরৎচন্দ্র, এই মাত্রাটা যদি মনে রাখি তাহলে শরৎচন্দ্রকে আমি আধুনিক জীবনের একজন রূপকার হিসেবে আমি খুঁজে বের করতে পারবো না, যদিও তার মধ্যে আধুনিকতার নানা মাত্রিকতা ক্রিয়াশীল ছিল। কিন্তু ওই যে দ্বন্দ্বের জায়গাটি, সেই দ্বন্দ্বে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ালেন? শেষ পর্যন্ত দাঁড়ালেন উনি একজন গুলি করে মেরেছেন, আর একজন বামুনের মেয়েকে বিপদে ফেলে দিয়েছেন, আর একজন বিলাসীকে নিয়ে মৃত্যুঞ্জয়ের প্রেম ঘটিয়েছেন, বিলাসী সাপুরের মেয়ে আর মৃত্যুঞ্জয় ব্রাহ্মণের সন্তান, সুতরাং তাকে সাপের হাতে মৃত্যুঞ্জয়ের মৃত্যু অবধারিতভাবে সত্য হয়ে উঠেছে। সুতরাং শেষ পর্যন্ত বোধ করি সামাজিকতাকেই স্বীকৃতি দিয়েছেন তিনি। সমাজের যে প্রবহমানতা, সমাজের যে গতিশীলতা, সমাজের যে ভাবনা, তার বাইরে যাওয়ার কোনো মানে বাঁধ ভাঙার যে একটা প্রাণাবেগ সেটি ক্রিয়াশীল ছিল না। আমরা তো জানি একজন লেখক সমুদ্রের পাখির মতো। সমুদ্রের পাখি 72 ঘন্টা আগে পূর্বাভাস পায় যে সাগরে ঝড় উঠবে, ঘূর্ণিঝড় উঠবে, সাগরের ঝড় উঠবে, এবং সাইক্লোনে সে বেঁচে যায়, সে সাইক্লোন থেকে ওই জায়গা থেকে দূরে চলে যায়। লেখকরা তো সমুদ্রের পাখির মতো, তিনি তো ভবিষ্যৎকে দেখতে পান, কিন্তু সেই ভবিষ্যৎকে দেখতে পাওয়ার ক্ষেত্রে ওই আদর্শের যে চশমাটি, সেই চশমাটি শরৎচন্দ্রও পড়েছেন, বঙ্কিমও পড়েছিলেন, এবং পড়ার কারণেই দুজনার মধ্যে দ্বিমাত্রিকতায় মাত্রাগত পার্থক্য আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু এক ধরনের পশ্চাৎমুখিতা ক্রিয়াশীল ছিল, এটি আমি বলবো। এই সূত্র ধরেই ডক্টর জিবরানও বলতে পারবেন যে আমরা দেখি যে যেটি আপনি বলছিলেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা পারিবারিকভাবে তিনি রক্ষণশীল ভাবধারার, কিন্তু তিনি ব্যক্তি মানুষ হিসেবে মুক্ত বুদ্ধি চর্চার যে জায়গাটি তার মধ্যে ছিল। আমরা যদি গৃহদানের কথা বলি, এটির একেবারে উপসংহার ভাগে আমরা দেখি যে রামবাবুর স্বজাতিপ্রীতি কিংবা আচার নিষ্ঠার যে দুর্গ শেষ পর্যন্ত তাসের ঘরের মতো ভেঙে যায়, এবং যেখানে আমরা দেখি যে রক্ষণশীলতার উপরে প্রগতিশীলতার বিজয় কেতন উঠতে থাকে, সেদিক থেকে আসলে কিভাবে? আমি আপনাকে এখানে একটু থামিয়ে দিই। রক্ষণশীলতার উপরে প্রগতিশীলতার বিজয় কেতন রামবাবু না, এই উপন্যাসের প্রধান চরিত্র অচলা যখন সুরেশ মারা গেল প্লেগে, তখন মহিম বেঁচে আছে, তখন অচলা আর কোনো পথ নাই, তখন বলেছে যে কি করব আমি, আমার কি? তখন বলেছে মৃণাল যে মহিমকে উদ্দেশ্য করে যে তিনিই তোমার আশ্রয়, তিনিই তোমার আশ্রম, প্রথমে আশ্রয় পরে আশ্রম, তারপরে আশ্রম কি আমরা বুঝতে পারি আমাদের সমাজ ব্যবস্থায়। সুতরাং
ওই রামবাবুর সংসার তছনছ হয়ে গেল, রামবাবুর রক্ষণশীলতা ভেঙে খান খান হয়ে গেল, এটি এক প্রান্তের বিষয়। কিন্তু এই উপন্যাসের কেন্দ্রীয় যে ফোকাস, সেন্ট্রাল যে ফোকাস, সেই সেন্ট্রাল ফোকাস কিন্তু অচলার পরিণতি কি হলো? অচলার পরিণতি অচলা শেষ পর্যন্ত মেনে নিল মহিমের কাছে তার প্রত্যাবর্তন করা ছাড়া কোনো বিকল্প নাই। সে ডলস হাউসের নোরা নয়, ডলস হাউসের নোরা স্বামীর ঘর থেকে বেগে বেরিয়ে চলে যেতে পারে, কিন্তু অচলা আবার সে প্রত্যাবর্তন করছে এবং সুতরাং তাকে বলছে তিনিই তোমার আশ্রয়, তিনিই তোমার আশ্রম। কাজেই শরৎচন্দ্রের ইঙ্গিতটি কিন্তু ধরে নিতে পারে। তার মানে সংস্কারের না, আমরা আসলে একজন লেখককে, আমরা যদিও যে একটা বই আমি অনুবাদের কাজ করছি এখন, ডেথ অফ ফথর রোলাপার্থের বইটা কাজ করছি, এই বই মেলায় অনুবাদটা আসবে। তো ওইখানে আমরা লেখককে আমরা বলছি লেখকের মৃত্যুর পরে বা লেখক যখন কিছু লিখে ফেলে, একটা টেক্সট যখন থাকে, লেখার পরেই লেখক মারা যান, আসলে ওই টেক্সটে তার অধিকার থাকে না। আমরা টেক্সট করে আমরা তখন নিরপেক্ষ বিচার করি আমরা। ওকে, শরৎচন্দ্র টেক্সট রেখে 76 বছর আগে চলে গিয়েছেন, আমরা টেক্সটগুলো আবার জীবিত অবস্থায় আছে, আমরা স্বাধীনভাবে এগুলো আমরা ইন্টারপ্রেট করছি। আমরা স্যার যেখানে বলার চেষ্টা করছেন যে কোন সাহিত্যের কোন জায়গাটি নেই যেখানে মানুষ নিয়ে কাজ করা হচ্ছে না, আমরা সেটা আমরা ওই জায়গায় রাখছি, ঠিকই আছে। কিন্তু আমাদের দেখার বিষয় হচ্ছে যে ওই সময়ে এটাকে ইন্টারপ্রেট কীভাবে করা হবে। একটি উদাহরণ টের পাওয়া যাবে। 1929 সালে ভারতবর্ষে সতীদাহ প্রথা লর্ড বেন্টিক নিষিদ্ধ করলেন, সতীদাহ প্রথা বন্ধ করা হলো। আপনি সত্যি ছবি দেখেছেন যে গাছের সাথে বিয়ে দেওয়া হচ্ছে, কথা একটু ব্যাপারে কথা হচ্ছে, কথা হচ্ছে আমাদের মধ্যে, এই অনুষ্ঠান শুরু আগে কথা হচ্ছে আমাদের মধ্যে। ভারতবর্ষে যখন কুলীন প্রথা তখন চালু আছে এবং এই সতীদাহ 1929 সালে যখন নিষিদ্ধ করা হচ্ছে, ভারতবর্ষের এই 20 শতকের দিকে এসেও বলা, তখন সতীদাহ প্রথা যখন সমাজপতিরা বলছেন তাহলে কি মানে ইউরোপিয়ানদের নচ্ছারদের এই কি মূল্যবোধ কি তাহলে হিন্দুর হাজার বছর শাস্ত্রের চেয়ে বড় হয়ে গেল? এবং তখনও লুকিয়ে শুধু সমাজের এটা এক ধরনের সমর্থন ছিল, সতীদাহ হচ্ছে এই সময়টাতে। আপনি ওই ছবিগুলো দেখলে দেবেন, সত্যি ছবিগুলোতে ওই ঘটনাটা আছে, দেখবেন আপনি। এবং ওই ঘটনাটা ঘটছে সেই সময়ের শরৎচন্দ্র কাজটা করছেন, সেই সময়ে কাজটা করছেন। ওই সময়ে একটি ব্রাহ্মণের মেয়েকে তিনি, হ্যাঁ স্যার যেটা অন্তিমে যেটা বলছেন যে তাকে সব তাকে মেরে ফেলা হচ্ছে, জন্য মেরেছিলেন, খুব সুন্দর জায়গা স্যার ইন্টারপ্রেট করেছেন যে গুলি করেছিলেন, উনি সাপের কাপড় দিয়ে মারিয়েছেন, এটাকে বলেছেন স্যার। আমাদের জায়গা হচ্ছে যে এই সময় দাঁড়িয়ে আপনি খেয়াল করুন, উনি যখন লিখছেন শুরুর দিকে তখন ওই সমাজটা কেমন ছিল। আর একটা ব্যাপার হচ্ছে ইউরোপকে নোরাকে দিয়ে তুলনা করতে পারবো না, এই কারণে আমি ডিবেট করছি না, এটা নিয়ে কেন তুলনা করতে পারবো না। ইউরোপ যে শিল্প বিপ্লব দেখেছে, তাদের শিল্প বিপ্লবের যে জানন যে আমরা তার ফলাফল হচ্ছে আমরা নোরাকে পেয়েছিলাম। আমরা আসলে আমাদের শিল্প বিপ্লব হয়নি, আমাদের আমরা রেনেসান্স জায়গায় বলেছিলাম, আমরা বলি যে একদম কলকাতার একদম 1900 শুরুর দিকে একটা ওই ব্রাহ্ম সমাজের মধ্যে সীমাবদ্ধ কিছু লোক এটা হচ্ছে, একদম সমাজ বিচ্ছিন্নের ঘটনা হচ্ছে, সমাজের মাছ বিপরীত ঘটনা ঘটেই নাই, একদম মাস লেভেলে একদম জিনিসটা আদি একদম অকৃত্রিম 1000 বছর আগে রয়ে, তার কয়েক হাজার বছর আগে রয়ে গেছে, ওই কাঠার মধ্যে রয়ে গেছে। সেই সময়ে শরৎচন্দ্র কিন্তু ইন্টারপ্রেট করছেন ব্যাপারটাকে। আমরা শরৎচন্দ্রের কথা সাহিত্যে মুসলিম চরিত্রগুলো নিয়েও আমরা জানি, বিশেষ করে আকবর লাঠিয়াল গফুরের কথা জানি। আমরা মুসলিম চরিত্রগুলো নিয়ে একটু কথা বলতে চাইবো, একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে আসে। দর্শক আমাদের সঙ্গে থাকবে। যখন ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুর ঝুঁকি বেশি থাকে, পেপসোডেন্ট জার্মিটেক এখনো দিচ্ছে 3 গুণ জার্মিটেক পাওয়ার, আর ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুদের করে চলেছে অ্যাটাক। পেপসোডেন্ট জার্মিটেক, তাই 3 গুণ জার্মিটেক পাওয়ার। একটু বেশি টাকা বাড়ে দিকে একদম ক্লিয়ার, দাদা মাসাম কান সারা আর ঢোকা খেয়ে বোকা হওয়া নয়, এখন টেলিটক ইউথ প্যাকেজে 66 টাকা রিচার্জে অফ রেটে 66 পয়সা এবং অন নেটে 30 পয়সা প্রতি মিনিটে কথা বলুন দিনে রাতে। টেলিটক, আমাদের ফোন। কাপড় কাচের সেরা সাবান হুইল এখন 3 টাকা কমে মাত্র 15 টাকা, সীমিত সময়ের জন্য। জলদি কি কাপড় কাচার সেরা সাবান হুইল। সবচাইতে ফার্স্ট বাংলালিংক 3G হাতে তো দুনিয়ার সাথে। মাত্র 1249 টাকায় পাচ্ছ বাংলালিংক 3G মডেল ও 6GB 3G ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি। এবার নতুন কিছু কর বাংলালিংক।
বেলিফুল 150 ml এর সাথে 6টি সানসিল্ক শ্যাম্পু মিনি ফ্রি। মা হওয়ার খুশি মানে ওর জন্য কাঁদতে পারার খুশি। সব থেকে বড় সেই মুহূর্তের খুশি যখন ও বলল, ইউ আর দ্য ওয়ার্ল্ডস বেস্ট মম। ডেটল 100 থেকেও বেশি রোগ বহনকারী জীবাণুদের থেকে আপনার পরিবারকে রক্ষা করে, কারণ সুরক্ষা থাকলে খুশিও থাকবে। অসময়ে চুল পেকে লজ্জায় মাথায় হেড? তাহলে বেছে নিন সবার সেরা হেয়ার কোট হার্বাল হেয়ার ডাই। মেহেদি, জবা ও আমলকির গুণে ভরা, আর পান ঝলমলে মোলায়েম কালো চুল ন্যাচারালি। হেয়ার কোট হার্বাল হেয়ার ডাই। বাড়ির বড় সাহেব, সেই মর্নিং ওয়াক থেকে শুরু, সারাদিন কত কাজ। তাই আমার ছোট্ট সেলিব্রিটি কমফোর্টের জন্য নিউকেয়ার ডাইপার। এর অধিক শোষণ ক্ষমতা শিশুকে রাখে শুষ্ক, আর নরম ক্লথ লাইক ভ্যাকসিন দেয় অনেক আরাম। নিউকেয়ার ডাইপার, সারা রাত আরামে, সারাদিন ফুরফুরে। ভেসে যায় ভালোবাসার নৌকায়, দুঃখ তোমায় দেব না, রাখবো হাসি খুশি, হাতটা তোমার হাতে নিয়ে চলবো পাশাপাশি, চাইবে যখনই মন ভরাবো, রং ছড়াবো হেসে, তোমায় ভালোবেসে। মার্সেল টেলিভিশন, প্রতিদিন স্বপ্ন রঙিন। You said when infinity perfume spray lasts very, very long. বাংলাদেশে 1 নম্বর সরিষার তেল তীর। তীরের বিশুদ্ধতা আজও অটুট। তীর, খানিতে ভাঙা খাঁটি সরিষার তেল। সবচাইতে ফার্স্ট বাংলালিংক 3G হাতে তো দুনিয়ার সাথে। মাত্র 549 টাকায় পাচ্ছ বাংলালিংক 3G মডেল ও 6GB 3G ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি। এবার নতুন কিছু কর বাংলালিংক। প্যারাশুট অ্যাডভান্স বেলিফুল 150 ml এর সাথে 6টি সানসিল্ক শ্যাম্পু মিনি ফ্রি। ওর বাড়তি দুষ্টুমি আর বাইরের বাড়তি আবর্জনা ওকে সুরক্ষিত রাখতে সব চেষ্টাই করি, কিন্তু যখন ওর সাথে থাকে না তখন ইচ্ছা হয় যেন অসুখ না হয়ে যায়। এর জন্য আমার পছন্দ নতুন ডেটল, যা সাধারণ সাবানের তুলনায় রোগ বহনকারী জীবাণু থেকে দেয় 100% বেশি সুরক্ষা। ডেটল, বি 100% শিওর। প্যারাশুট অ্যাডভান্স করে আমার চুলের সম্পূর্ণ যত্ন, রক্ষা করে, রিপেয়ার করে, সুন্দর করে, আর আমি কি করি? জাস্ট লুক গর্জিয়াস। শীতে শুষ্ক ত্বকের জন্য চাই সাধারণ যত্নের চেয়ে বেশি কিছু। চাই ত্বকের সুস্থতা, আর তাই জেলির মাইক্রো ড্রপলেট সমৃদ্ধ ভ্যাসলিন টোটাল ময়েশ্চার, যা ত্বকের ময়েশ্চারকে করে 3 গুণ আর শুষ্ক ত্বককে সুস্থ করতে সাহায্য করে। আপনার শুষ্ক ত্বক হয়ে ওঠে সুস্থ। এই হলো ভ্যাসলিনের ত্বক সুস্থ করার শক্তি। অসময়ে চুল পেকে লজ্জায় মাথায় হেড? তাহলে বেছে নিন সবার সেরা হেয়ার কোট হার্বাল হেয়ার ডাই। মেহেদি, জবা ও আমলকির গুণে ভরা, আর পান ঝলমলে মোলায়েম কালো চুল ন্যাচারালি। হেয়ার কোট হার্বাল হেয়ার ডাই। যখন মশারা আর পরোয়া করে না পুরনো হাতিয়ারে, যখন সন্ধ্যা হলেই নেমে আসে আতঙ্ক, মশার দুর্বিষহ অত্যাচারী
যাচ্ছে যে কোনো নম্বরে 1 পয়সা প্রতি সেকেন্ড 24 ঘন্টা, আর যে কোনো ইন্টারনেট প্যাক কিনলেই 21% বোনাস। এবার নতুন কিছু করো বাঙালি। মা হওয়ার খুশি মানে ওর জন্য কাঁদতে পারার খুশি। সব থেকে বড় সেই মুহূর্তের খুশি যখন ও বলল, ইউ দ্য ওয়ার্ল্ডস বেস্ট মম। ডেটল 100 থেকেও বেশি রোগ বহনকারী জীবাণুদের থেকে আপনার পরিবারকে রক্ষা করে, কারণ সুরক্ষা থাকলে খুশিও থাকবে। ভালো চাকরি, নিজের বাড়ি, প্রতিষ্ঠিত বিয়ের জন্য ছেলেদের মধ্যে আমরা এগুলো সবই খুঁজি, তাহলে মেয়েদের মধ্যে কেন নয়? এই জন্য বিয়ের আগে নিজেকে একটু চ্যালেঞ্জ করো, কিছু করে দেখাও, আর সুযোগ আমরা দেব। ফেয়ার অ্যান্ড লাভলি ফাউন্ডেশন, মেধা ও যোগ্যতার বিচারে আমরা তোমাকে দেব স্কলারশিপ, কারিগরি ট্রেনিং এবং ব্যবসার মূলধন। তাই এখন কল করো, বিয়ের আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে না? কি হবে না? ফেয়ার অ্যান্ড লাভলি ফাউন্ডেশন। আন্তর্জাতিক সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছেন দুঃসাহসী বাংলাদেশিরা। সঙ্গে আছে E3 ইঞ্জিন সমৃদ্ধ মোটর বাইক। Water, our future. হয়ে গেছে। ওকে, যেতে পারো। যাবো, কিন্তু তুমি তো বলেছিলে ক্যাভিটি টেস্ট এখন করবে। না, আসল টেস্ট হবে তখনই যখন ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুর ঝুঁকি বেশি থাকে। পেপসোডেন্ট জার্মিটেক এখনো দিচ্ছে 3 গুণ জার্মিট্যাক পাওয়ার, আর ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুদের করে চলেছে অ্যাটাক। পেপসোডেন্ট জার্মিটেক, তাই 3 গুণ জার্মিট্যাক পাওয়ার। বাড়ির বড় সাহেব, সেই মর্নিং ওয়াক থেকে শুরু, সারাদিন কত কাজ। তাই আমার ছোট্ট সেলিব্রিটি কমফোর্টের জন্য নিউকেয়ার ডাইপার। এর অধিক শোষণ ক্ষমতা শিশুকে রাখে শুষ্ক, আর নরম ক্লথ লাইক ব্যাকশিট দেয় অনেক আরাম। নিউকেয়ার ডাইপার, সারা রাত আরামে, সারাদিন ফুরফুরে। সাধারণ আমলা তেল যথেষ্ট নয়। নিহার শান্তি আমলা হেয়ার অয়েল চুল আরো মজবুত ও কালো করে। এতে খাঁটি আমলার সাথে আছে সাধারণ আমলা তেলের তুলনায় 500% বেশি ভিটামিন ই এর পুষ্টি। নিহার শান্তি আমলা, আরো বেশি পুষ্টি, আরো বেশি শক্তি। শক্তি ও হাজারো ফুলের সুবাস নিয়ে 500 গ্রাম হুইল ওয়াশিং পাউডার এখন পাওয়া যাচ্ছে 5 টাকা কমে। জলদি করুন, স্টক সীমিত। লাইফ এখন ফাইবারে। বাংলাদেশে এই প্রথম বাঙালি দিচ্ছে মাত্র 6 টাকায় সারাদিন আনলিমিটেড ফাইবার। এনজয় করতে ডায়াল *5000 *535#। নতুন কিছু করো বাঙালি। কি রে স্যার? কঠিন সমস্যা সমাধান করতে বাচ্চারা টাইম নেয় না। এই জন্য আমার আছে সার্ফ এক্সেল, যা সবচেয়ে কঠিন লাগু দূর করে অর্ধেক সময়ে। নতুন সার্ফ এক্সেল। বিরতির পরে আবারও স্বাগত দর্শক প্রাসঙ্গিকে। আমরা কথা বলছিলাম বাংলা সাহিত্যের অন্যতম কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে। আজ তার ৭৭তম মৃত্যুবার্ষিকী। তাকে নিয়ে কথা বলতে স্টুডিওতে রয়েছেন ডক্টর বিশ্বজিৎ ঘোষ এবং রয়েছেন ডক্টর সোয়াইব জিবরান। যে প্রশ্নটি বিরতির আগে রেখেছিলাম যে শরৎ সাহিত্যে, তার কথা সাহিত্যে আমরা দেখি যে মুসলিম চরিত্র একটি প্রাধান্য লাভ করে। তিনি যদিও মুসলিম ধর্মের নয়, তারপরেও তার পল্লী সমাজের মধ্যে আমরা দেখি আকবর লাঠিয়াল কিংবা মহেশের মধ্যে গফুর। এই বিষয়টিকে তিনি আসলে কেন তুলে ধরেছেন ডক্টর ঘোষ? এই বিষয়টিতে যাওয়ার আগে আমি একটু কথা বলি, সেটি এই যে রবীন্দ্রনাথের স্ত্রীর পত্র বলে একটি গল্প আছে। তার নায়িকার নাম মৃণাল, আর 1 নম্বর গল্পের নায়িকার নাম অনিলা। এই দুই নারীরই জন্ম হয়েছে 1916 সালে, আর 1920 সালে জন্ম নিয়েছে অচলা, 4 বছর পরে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা কিংবা মৃণালকে অতিক্রম করতে পারেননি। আমার পূর্বতন কথার সূত্রটা ওই জায়গাটিতে। শরৎচন্দ্র রবীন্দ্রনাথকে অতিক্রম করার সাহস নিয়েই আগিয়েছিলেন, কিন্তু পারলেন না। এই না পারার পেছনে তার আদর্শ ক্রিয়াশীল ছিল।
আবার অন্যদিকে যেমনটি আপনি বললেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু মানে একজন রাজনীতিবিদ ছিলেন এবং তিনি কংগ্রেসের সভাপতি ছিলেন, প্রাদেশিক কংগ্রেসের সভাপতি ছিলেন আমি যদি ভুল না করি, এবং তার কোমরে সবসময় পিস্তল থাকতো আক্রমণ করার জন্য, তিনি প্রতি আক্রমণ করতে পারলেন যাতে। তাহলে রাজনীতিবিদ যখন ছিলেন তখন তিনি কেবলই ওই ব্রাহ্মণ কিংবা হিন্দু সমাজের মধ্যে তার সীমাবদ্ধ জায়গা ছিল না, তিনি সকল ধর্ম সম্প্রদায়ের মানুষের সঙ্গে তার একটা সম্পর্কের জায়গা ছিল। এছাড়া নানা কারণেই তিনি কিন্তু নানা অঞ্চলে গিয়েছেন, বিভিন্ন মানুষের সাথে তার সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু একটি জায়গা শরৎচন্দ্র বোধ করি এখানেই তার অসামান্যতা, যে তিনি হিন্দু ধর্মের রক্ষণশীলতার জায়গাটিকে শনাক্ত করতে পেরেছিলেন এবং সেই রক্ষণশীলতার উৎস হিসেবে তিনি কাস্ট সিস্টেমকে ধরতে পেরেছিলেন এবং ওই জায়গা থেকেই তিনি তাকানোর চেষ্টা করেছেন যে অন্য সম্প্রদায়কে এনে হিন্দুর এই কাস্ট সিস্টেমের ভয়াবহতাকে তিনি কিভাবে প্রমাণ করতে পারেন। কেন মৃত্যুঞ্জয় মারা যায়, কেন বামুনের মেয়ে বিয়ে হয় না, কেন নানা রকম পল্লী সমাজের মধ্যে নানা রকম সংকট তৈরি হয়, এবং দেখা যাচ্ছে যে ওই জায়গাটিকে বোঝানোর জন্য আমিনাকে আনতে হলো, আমি গফুরকে আনতে হলো, এবং গফুর এবং আমিনার ওইটার কথা আছে যে বেচারি গরুটাকে মারছে, মারার পরে তার ঘর বাড়ি সব বিক্রি করে তাকে প্রায়শ্চিত্ত করতে হয়েছে, এবং এই যে জায়গাটা হিন্দু ধর্মের রক্ষণশীলতার উপরে তিনি আঘাত হানতে চেয়েছিলেন। এটি সম্ভবপর প্রশ্ন আসতে পারে যে শরৎচন্দ্রের রচনায় কিংবা রবীন্দ্রনাথের রচনায় এই মুসলিম জীবনটাকে বেশিভাবে পাচ্ছি না কেন? সহজ উত্তর যে বাঙালি হিন্দুর উত্তরাধিকার একটা আর বাঙালি মুসলিমের উত্তরাধিকার দুটো। জন্মসূত্রে তিনি ভারতীয়, অর্থাৎ ভারতবর্ষের যা কিছু সবকিছু তার মালিক, আর ধর্মসূত্রে তিনি ওয়েস্ট এশিয়ান বা পশ্চিম এশীয়, অতএব তার দ্বিমাত্রিক উত্তরাধিকার কারণে একজন মুসলিম রাইটারের রচনায় যেভাবে হিন্দু সমাজটি এসেছে, একজন হিন্দু রাইটারের রচনায় ওইভাবে মুসলিম সমাজের ছবিটি পাওয়া যায়নি, কখনোই পাওয়া যায়নি। কারণ ওই হিন্দুর চাইতে বাঙালি হিন্দুর চাইতে বাঙালি মুসলিম ঐতিহ্যের উত্তরাধিকারের ব্যাপকতায় অনেক বেশি সমৃদ্ধশালী। তারপরেও রবীন্দ্রনাথের হাতে কি শরৎচন্দ্রের হাতে আমরা কিছু কিছু চরিত্র পেয়েছি যে চরিত্রগুলো কিন্তু ইতিবাচক, যদিও সেই সব চরিত্র ঠিক উপন্যাসের কেন্দ্রীয় ভর কেন্দ্রে নাই, তারা আছে পেরিফেরিতে, প্রান্তিকে। সেই প্রান্তিক অবস্থায় থাকা সত্ত্বেও আকবর লাঠিয়াল কিংবা গফুর কিংবা আমিনা আমাদের কাছে ইতিবাচক জীবনার্থের সন্ধান দেয়, এবং ইতিবাচক জীবনার্থ দিয়ে কিন্তু আমরা শরৎচন্দ্রকে একজন অসাম্প্রদায়িক মানুষ হিসেবেও প্রতিষ্ঠা করতে পারি। এই জায়গাটা নিশ্চয়ই শরৎচন্দ্রের ইতিবাচক, কোনো সন্দেহ নেই। শরৎচন্দ্র চেয়েছিলেন যে ঘুরে ধরা প্রাচীন যে সমাজ ব্যবস্থা তাকে ঘষে মেজে উন্নত করতে অনেকটা, এবং তিনি সমাজের যে দোষ ত্রুটি সেগুলো যদি তিনি স্বীকার করেছেন, পাশাপাশি তাকে আমরা দেখি যে সমাজের প্রতি তার এক ধরনের অন্ধ মমত্ববোধ ছিল। সেটি আসলে কেন? প্রশ্নটা বোধহয় সমাজের প্রতি না, বোধহয় মনে হচ্ছে এটা মানে মানুষের প্রতি অন্ধ মমত্ববোধ আসলে। আর একটা জিনিস তিনি বলেছেন যে সমাজ আছে বলে আসলে মানুষ নিয়মানুবর্তী হয়, নিয়ম মেনে চলে। না, এটা খুব সহজটা হচ্ছে এই কারণে, কারণ মানে আমরা সবসময় মানে এই ভারতবর্ষের ব্যাপারটা কি খুব শাস্ত্রায়ণক ব্যাপার হয়েছে। এটা আমরা আগে বলেছি, একবার কথা বলেছি এটা নিয়ে, আমরা যেটা বদলাতো কখন ইউরোপেও তাই ছিল, ইউরোপে তাকে দিন তাই ছিল ব্যাপারটা। আমাদের গ্রিক সাহিত্যের তাকে দেখেন, গ্রিক সাহিত্যে আমরা ক্লাসিক যেগুলো বলি আমরা একদম সে ইডিপাস রেক্স, ইডিপাসের কথা বলছি আমরা। ইডিপাস কিন্তু আসলে ধর্মতাত্ত্বিক দেখা, কিন্তু এটা মানে আমরা সেদেশে দেখতে পাচ্ছি দেবী ডেলফির মন্দির থেকে বলা হয়েছে যে এই ছেলে বাবাকে হত্যা করবে, মাকে বিয়ে করবে। লার্জিকে দেখতে পাচ্ছি যে ও এটা মানে নাই বলেও তার এই করুণ পরিণতি হয়েছে। সেটা ধর্মপ্রচারের ব্যাপার ছিল। তারা সরে আসলো কি করে, তারা মন্দির থেকে তারা এই ধর্ম থেকে সরে আসলো, তারা গির্জা থেকে সরে আসলো কি করে, তারা একটা রেনেসা পেয়েছে। আমরা ভারতবর্ষে এই রেনেসা মিস করেছি। মিস করার কারণটা শুধুমাত্র যে তাত্ত্বিক ব্যাপারটা নয়, কারণটা হচ্ছে একদম শিল্পতাত্ত্বিক ব্যাপার ছিল, এটার পেছনে অর্থনৈতিক ব্যাপার ছিল। কারণ এখানে কোনো শিল্প বিপ্লব হয় নাই, ব্যাপারটা ফিউডাল একটা সমাজ ছিল যেটা জমির উপর ডিপেন্ডেন্ট ছিল। ওই কাঠামোটাই করে আমরা এটার উপরে আমরা পুঁজিবাদে দাঁড় করিয়েছি আমরা, ফলাফল মূল কাঠামোটার মধ্যে রয়ে গেছে। এটা সেই শরৎচন্দ্রের পক্ষে এই যে অর্থে এই কাঠামোতে ভারতে বেরিয়েছে খুব টাফ ছিল এটা তার জন্য। তবু আমরা এই জন্য দেখি যে তিনি যে এই কাঠামোর ভিতর থেকে যে এই জায়গা মানবিক জায়গাগুলো দেখে তার, যেটা হয়তো ইউরোপের জন্য হয়তো আমরা এখন হিসেবে বলি। আমরা এমনকি আমি একটা বই পড়ছিলাম যেখানে শরৎচন্দ্রের ইকে বলা মানে তুষার করে বলা হচ্ছে তার যে মানবিক মূল্যবোধ যে সমস্ত সংস্কারের কথা বলছে এগুলো প্রায় বস্তা পচা জিনিস, সেগুলো ইউরোপের তুলনায় কিছুই না বলছে। তাকে তুলনা করে তার সময়ের তুলনায়, তার সময়কে তুলনায় করবো যে সময়টা পার করতে পারি না। এখনই খুব দূরে যেতে পেরেছি আমরা এখন কিন্তু কোনো লেখক যদি শরৎচন্দ্র যে মাপে লিখেছেন, আমি এখনো বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরা বাঙালি মুসলমান লেখক এই মুহূর্তে যদি এই মাপের আমার ধরনের কিছু লিখি,
আমরা কি সমাজে বেঁচে থাকতে পারবো? আমরা একেবারে শেষের দিকে ডক্টর সোয়েব জিব্রাহিম এবং ডক্টর বিশ্বজিৎ ঘোষ অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা দর্শক তাকে নিয়ে ভূপেন হাজারিকা সেই বিখ্যাত গানটি শুনতে শুনতে বিদায় নিচ্ছি। আগামীকাল অন্য কোনো আয়োজন নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবেন সবাই। শরৎ বাবু, খোলা চিঠি দিলাম তোমার কাছে, তোমার গপুর মহেশ এখন কোথায় কেমন আছে তুমি জানো না, হারিয়ে গেছে কোথায় তখন তোমার আমি না। শরৎ বাবু, এই চিঠি পাবে কিনা জানি না, আমি এই চিঠি পাবে কিনা জানি না। শরৎ বাবু, খোলা চিঠি দিলাম তোমার কাছে। গেল বছর বন্যা হলো, এ বছরে